এই যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন হয়ে যাচ্ছে এবং গ্রেটার ইসরায়েলের প্রকল্পটা ইতিমধ্যে ভেস্তে চলে গেছে, যে ইসরায়েলের এক্সপানশন প্রকল্পটা নাই। ঠিক একইভাবে যে প্রকল্পর কপি করে ভারত মনে করছে সে একটা অখণ্ড ভারতের একটা কল্পিত রাষ্ট্র বানাবে, একই প্রকল্প কিন্তু ভারত মহাসাগরে ডুবে গেছে। আরব বিশ্বের ম্যাপও বদলে যাবে ফিলিস্তিনকে কেন্দ্র করে। ফিলিস্তিনের পক্ষে যারা যারা থাকবে না আরব শাসক গোষ্ঠীর ভিতরে, তাদের রাষ্ট্র এবং তাদের ক্ষমতা থাকবে কিনা সেটাও আগামী দশকগুলোতে প্রচণ্ড আলোচনার এবং চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তো সেই জায়গায় আমি একই পরিণতি দেখতে পাচ্ছি, ভারতের যে পরিণতি হবে ইসরায়েলেরও একই পরিণতি হবে। এবং এই সুপার পাওয়ার করে একটা যে ইউনিপোলার রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের পতনের পরে আমেরিকা করেছে, সেটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপোলার ক্ষমতার বলয় তৈরি হচ্ছে এবং গ্লোবাল সাউথ অনেক বেশি অ্যাসার্টিভ হচ্ছে বিভিন্ন ফোরাম থেকে, সেটা চায়না বলেন, চায়না নেতৃত্বে বলেন, অথবা আসিয়ান বলেন, ব্রিক্স বলেন, বিভিন্ন ফোরাম তাদের ক্ষমতা কিন্তু অ্যাসার্ট করছে। তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে মানে আমেরিকার সেই এক্সক্লুসিভ ক্ষমতার যে জায়গাটা সেটা অলরেডি ধ্বংস হয়ে গেছে। এটা এখনও আপনি দেখতে পাচ্ছেন, কারণ সে এখনও সবচেয়ে বড় অর্থনীতি, কোনো সন্দেহ নাই। গাজার নিয়ন্ত্রণ আসলে ইসরায়েলের নিয়ন্ত্রণে না, আপনার আমেরিকারও না। গাজার নিয়ন্ত্রণ হচ্ছে ফিলিস্তিনিদের উপরে, যারা প্রত্যেক দিন লড়াই করে ওখানে জীবনযাপন করছে এবং শহীদ হচ্ছে। তারা যদি কারো নিয়ন্ত্রণে থাকতো তারা ওই এলাকা ছেড়ে চলে যাইতো, মিশর চলে যাইতো, ফিলিস্তিন আপনার ইসরায়েলে চলে যাইতো, আমেরিকাতে চলে যাইতো। অফার দেওয়া হয়েছে তো আপনার টোটাল মিশরের সাইনাইতে নতুন করে ফিলিস্তিনি রাষ্ট্র করে দেওয়ার অফার পশ্চিমারা দিয়েছে। টোটাল রাষ্ট্রটা বানায় দিবে, গাজাটা খালি করে দিতে হবে। রাজি হয় নাই তো। তাহলে গাজার নিয়ন্ত্রণ আসলে কার কাছে? মনে হচ্ছে সে মারা যাচ্ছে, মনে হচ্ছে সে আহত হচ্ছে, মনে হচ্ছে তার দালান কোঠা বুলডোজ করে দিচ্ছে, কিন্তু আসলে সেই নিয়ন্ত্রণে আছে, কারণ সে লড়াই করতে করতে জীবন দিচ্ছে। অতএব ওটার মালিক তারা এবং মালিকদের হাতে এটা আছে। সবগুলো সাইন এবং সাইন পোস্ট যেটা বলছে আমাদেরকে দেখাচ্ছে সেটা খুবই পরিষ্কার ডাইরেকশন, যে এই স্টেটের থাকবার কোনো সুযোগ নাই। শুধু তাই না, প্রথম কারো একটা বিষয় যেটা চেক করা দরকার সেটা হচ্ছে এই উদ্বেগের জন্মটা কে দিল। আজকে যে বাংলাদেশে তিস্তা প্রকল্প নামক একটা জিনিস নিয়ে আমাদেরকে আলাপ করতে হচ্ছে, কেন আলাপ করতে হচ্ছে? আমাদেরকে কেন পদ্মা ব্যারেজ করতে হচ্ছে? সেটা চীনের টাকায় হোক আর দেশের টাকায় হোক, এই কাজটা আমাকে কেন করতে হচ্ছে? ভারত যদি ফারাক্কা ব্যারেজ না করতো, আমার উপরে যদি সে পানি আটকে, যে ট্রান্সবাউন্ডারি রিভার্স আছে 57টা 54টা যেভাবে ডিফাইন করেন, এই 54টা নদী অভিন্ন নদীতে যে সে রিভার লিঙ্কেজ প্রজেক্ট করে ফেলছে, টিপাই মুখে, তিস্তার উপরে, পদ্মার উপরে, গঙ্গার উপরে, বিভিন্ন নদীতে বাংলাদেশের ছোট বড় 300+ নদী মারা গেছে গত 50 বছরে। তাহলে এই উদ্বেগটা যে আজকে করেছেন, এটা কার হাতের কামাই? মানে আমরা কি ফারাক্কা ব্যারেজ করেছি? মানে আমরা কি আপনাকে উদ্বেগটার জন্ম দিয়েছি? না, আমরা আসলে ভিকটিম। আপনার সিদ্ধান্তের কারণে আমরা ভিকটিম, এবং আমরা আসলে চাচ্ছি আমার কৃষককে, কৃষিকে, জেলেকে, নদীকে বাঁচিয়ে রাখবার জন্য। আমরা সিম্পলি একটা স্বাভাবিক জিনিস চাচ্ছি। এখন আপনি যদি উদ্বেগ না চান, আপনি সবগুলো ড্যাম ভেঙে ফেলেন, সিম্পল জিনিস। আপনি তিস্তা থেকে শুরু করে পদ্মায় ব্যারেজে যতগুলো ড্যাম দিয়েছেন এগুলো সব ডিনামাইট দিয়ে আপনি ভেঙে ফেলেন। ভেঙে ফেললে কি করতে হবে? আমাকে আর পদ্মা ব্যারেজ করতে হবে না, আমাকে আর তিস্তা প্রকল্প করতে হবে না, আর তিস্তা প্রকল্পের জন্য চীনকে এখানে দাওয়াত দিয়ে আনতে হবে না। খুব সিম্পল জিনিস তো। এখন আজকের যে কারণে আপনার উদ্বিগ্নতা, এই উদ্বিগ্নতার ট্যাবলেটও তো আপনার কাছে আছে, ডিপ্রেশনের অ্যান্টিডিপ্রেসেন্ট। ওটা খাচ্ছেন না কেন? মানে আমি তো কোনো কিছুর জন্য দায়ী না তো। আমি তো পিওরলি স্যার তো অফেন্সিভ কথা বলছেন। ইনফ্যাক্ট রিয়েলিটি কি, আমরা তো ডিফেন্সিভও খেলতেছি না এখন পর্যন্ত, কিছুই খেলতেছি না। কিন্তু সেই জায়গায় ভারতের এই যে চতুর, মানে চাণক্যের বুদ্ধি, কৌটিল্যের বুদ্ধিতে যারা চলে, তাদের প্রবলেম হচ্ছে সব কিছু মাথা দিয়ে করার চেষ্টা করে, কিন্তু চিন্তার একটা বড় অংশ অন্তর দিয়ে করতে হয়, হার্ট দিয়ে করা লাগে, অনেস্টি থাকতে হয় চিন্তার। তাদের এই উদ্বিগ্নতার অনেস্টি নাই, ইন্টিগ্রিটি নাই। এটা তারা কিভাবে করবে? এখন দেখেন যে তাদের সিকিউরিটি হুমকি আছে। এখন সিকিউরিটি হুমকির জন্য কি আমরা দায়ী? আমরা কি 62 সালে অরুণাচল দখল করছি নাকি? আমরা কি ওই উপরের দিকে হিমালয়ের আশেপাশে থেকে জমি কি আমরা দখল করে নিয়ে নিচ্ছি নাকি? মানে আপনি উদ্বিগ্ন কেন? বাংলাদেশ কি কখনো ভারতের সভরেন্টিকে এফেক্ট করেছে? করে নাই তো। তাহলে তিস্তায় চীনারা আসুক বা না আসুক, চীন নিয়ে যে দিল্লির ভীতি, এটা তো এমনিতে এক্সিস্ট করে।
62 সালে চীন অরুণাচল দখল করে ফেলছে, 3 দিন দখলে রাখছে, রেখে পতাকা দিয়ে আবার 3 দিন পরে ভলান্টারিলি উইথড্র করে চলে গেছে। কদিন আগে আপনি হয়তো দেখেছেন 1-2 সপ্তাহ আগে ওখান থেকে চীনারা রাস্তা করতেছে, ভারত দাবি করতেছে এটা আমাদের রাস্তা, চীনা অ্যাগ্রি করে নাই যে না এটা আমাদের জমিতে আমরা রাস্তা করতেছি। তাহলে এই উদ্বিগ্নতার অ্যাড্রেস করবার বিষয়ে তাদেরকে মাথায় রাখতে হবে এটা তাদের সমস্যা, তারা এটার কারণ এবং তাদের এটা সমাধান তাদেরকেই করতে হবে। দ্বিতীয় কথা দেখে যে ভারত এই যে হুমকি দিচ্ছে আমাদেরকে যে এটা গাজা বানায় ফেলবে, ইউক্রেন করে ফেলবে, এটা করবে সেটা করবে, প্রশ্ন হচ্ছে কিভাবে করবেন আপনি? এখন আমেরিকার যিনি ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ক্রিস্টোফার ল্যান্ডো, সে অবজারভার ফাউন্ডেশনে একটা বক্তব্য দেখলাম মার্চ মাসে, সেখানে সে পরিষ্কার করে ইন্ডিয়ানদেরকে বলেছে, দিল্লিতে, যে সেখানে সে পরিষ্কার করে ইন্ডিয়ানদেরকে বলেছে চায়নার ব্যাপারে, চায়নাকে ক্ষমতাশীল করে, চায়নাকে অর্থনৈতিকভাবে উন্নত করে আমরা যে ভুলটা করেছি সেটা আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে করব না। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার, the way we empower China to become economic superpower, we shall not do it to India. So you have to do your own business. আপনাদেরকে আপনাদের টার্মসে, রেগুলার টার্মসে ব্যবসা করতে হবে। এই প্রোগ্রামে উপস্থিত ছিল রয়ের সাবেক চিফ বিক্রম সুদ। তার আবার একটা ইন্টারভিউ দেখলাম, সে পরিষ্কার করে বলতেছে যে ইটস এ ক্লিয়ার ওয়ার্নিং ফর ইন্ডিয়ান পলিটিক্স অ্যান্ড ইকোনমি। এবং এইটার ওয়ার্নিংয়ের সূত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখেন, রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট দিয়ে যেটা করেছে, মোদির উপরে তো এক্সট্রা কর চাপায় দিচ্ছে, শুধু রেসিপ্রোকাল করে নাই, যেহেতু সে মাতব্বরি করতে গেছে তার উপরে আরও বেশি চাপায় দিচ্ছে। দ্বিতীয়ত দেখেন, গত সেই 90-এর দশক থেকে ভারত থেকে B121 ভিসা সম্মত ওই আইটি সেক্টরে প্রচুর লক্ষ লক্ষ মানুষকে তারা নিয়েছে, এটা ভিসা বন্ধ করে দিয়েছে ট্রাম্প এসে। শুধু তাই না, হাজার হাজার অবৈধদেরকে কার্গো প্লেনে করে, প্যাক করে, গুদামজাত করে, মানে গুডসের মতো, পণ্যের মতো করে ভারতে পাঠায় দিচ্ছে। অতএব এই যে বাস্তবতা, ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে না, রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট দিয়ে দেখবেন যে বাংলাদেশের অনেক সুশীল বুদ্ধিজীবীরা প্রচুর আলাপ করে, বাংলাদেশ নির্বাচনের 3 দিন আগে এরকম একটা গোপন চুক্তি করছে। আমরা উই আর টকিং অ্যাবাউট $6-7-8 বিলিয়ন। ভারতের উপরে $500+ বিলিয়ন বোঝা চাপাই দিচ্ছে ট্রাম্প ট্রেড এগ্রিমেন্ট করে। অতএব এইটা খুব পরিষ্কার যে আপনি যেখানে খেলবেন, আপনার খেলার যে আপনার ব্লাড সার্কুলেশন দরকার, আপনার যে অর্থনীতি দরকার, সেই অর্থনীতি আসলে ভারতের নাই, সে এটা প্র্যাকটিক্যালি করতে পারবে না। এবং এইবার যে মধ্যপ্রাচ্যের যুদ্ধে যে আমেরিকা ইসরায়েল হারলো, এর সাথে ইন্ডিয়াও তো হেরেছে, একসাথে হেরেছে। অতএব এই যুদ্ধে হারার মধ্য দিয়ে তার অর্থনীতিও তো বিপদগ্রস্ত অবস্থায় আছে। সে তো আর ইরানের মতো রিহ্যাবিলিটেশন তহবিল থেকে টাকা নিতে পারবে না, তার তো এটা সুযোগ নাই। আবার ইকুয়ালি দেখেন যে সে গ্লোবালি ডিপ্লোম্যাটিক জায়গাতে দেখেন তার যে নেইবারহুড, তার যে মহল্লা, তাকে ভারতকে অনেকেই আঞ্চলিক পরাশক্তি বলে। সে আসলে আঞ্চলিক পরাশক্তিও না, সে রাষ্ট্রই তো না, একটা ফ্র্যাকচার নেশন। সে ভারত আসলে একটা কলোনিয়াল স্টেট। তো এইখানে দেখেন তার মহল্লায় কোনো রাষ্ট্র নাই, কোনো দেশ নাই যে তার কথা শোনে। মানে নেপালের প্রধানমন্ত্রী তার সচিবের সাথে দেখা করে নাই, বলে এইসব সচিব টচিবের সাথে দেখা করার সময় আমার নাই, মোদিরে পাঠাও, ফেরত পাঠায় দিচ্ছে। তো সেইখানে আপনার বোঝা দরকার যে ভারতের ইন্টারনাল বাস্তবতাটা কোথায়। পলিটিক্সের অবস্থা দেখেন, ইটস ভেরি টেন্টেড পলিটিক্স, কোনো পলিটিক্স নাই। বিজেপি ভারতের পলিটিক্স শেষ করে দিয়েছে, ভোট নষ্ট করে দিয়েছে, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, সকল রাজনৈতিক দলের এমপি মন্ত্রীদেরকে, বিরোধী দলেদেরকে ভয় ভীতি দেখায় দল ভেঙে দিচ্ছে। মানে ইটস এ টোটাল ক্যাওয়াস। এবং দেখেন এই ভারতটা কি, সে কিন্তু একটা কলোনিয়াল স্টেট, যেই ভারতের 84-85% নাগরিক স্বাধীন না, তার কোনো নাগরিক অধিকার নাই জাতপাতের কারণে, সেটা একটা কলোনিয়াল স্টেট। এখানে অচ্ছুত, দলিত, তারপরে হিন্দু মাইনরিটি, তফসিলি জনগোষ্ঠী যারা আছে, এরপরে মুসলমান, খ্রিস্টান, পাহাড়ি জনগোষ্ঠী, সবাই হচ্ছে এখানে একটা কলোনিতে বসবাস করছে। অতএব এইরকম একটা কলোনির রাষ্ট্রে থেকে আপনি কার সাথে যুদ্ধ করবেন? কে আপনার সাথে যুদ্ধ করবে? কয়দিন যুদ্ধ করতে পারবেন? আপনার রসদ আসবে কোত্থেকে? আপনার চারপাশে তো কোনো বন্ধু রাষ্ট্র নাই। অতএব সেই জায়গায়, এবং দেখেন ভারতের ইন্ডিয়া মানে আমেরিকার জায়গা থেকে দেখেন, যার যে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি, IPS তো ট্রাম্প এসে শেলফ করে দিচ্ছে, ইন্ডো প্যাসিফিকের ইন্ডো শব্দটাই কেটে দিচ্ছে প্যাসিফিক কমান্ড থেকে। অতএব সব কিছু মিলায়ে আপনার দেখবেন যে এই যে
তুলসী গাবার্ড রিজাইন করলো গত কদিন আগে। তুলসী গাবার্ড আপনার মনে আছে কিনা, ট্রাম্প আসার পর যখন তারা দায়িত্ব দিল, ভারতীয় তো দেবতা বানায়া পূজা টুজা দিয়া টিয়া, এই একজন লোক আমাদের আসছে দেবদূত, তিনি এখন আমাদের জন্য হয়ে কাজ টাজ করবেন টরবেন, ওনার পথ চলে গেছে। তো সব কিছু মিলে ভারত ইজ ইন ক্রাইসিস, ইজ এ সিরিয়াস ক্রাইসিস। তার রাষ্ট্র থাকবে কিনা এটার জন্য কাউকে দায় দিতে হবে না, মানে চীন, বাংলাদেশ, পাকিস্তান কেউ কিন্তু তার রাষ্ট্র ভাঙার জন্য চেষ্টা করতেছে না, এইটা তার নিজের অর্জন, তার ফল। পশ্চিম বাংলা দেখছেন না, কয়দিন আগে আপনার দিবস পালন করেছে, আপনার পশ্চিম বাংলা দিবস পালন করেছে 20শে জুন, কারণ যেদিন তারা মানে বাংলা থেকে বাংলা পার্টিশন হয়েছে সেই দিনটা তারা সেলিব্রেট করেছে। তো সব কিছু মিলিয়ে তার উদ্বিগ্ন হবার জায়গাতে তাকে বোঝা দরকার, চায়নার দিকে তাকায়া উদ্বিগ্ন হবার দরকার নাই, বাংলাদেশের দিকে তাকায়া উদ্বিগ্ন হবার দরকার নাই, পাকিস্তানের দিকে তাকায়া উদ্বিগ্ন হবার দরকার নাই, নিজের দিকে তাকান, খালি ফারাক্কা ব্যারেজের দিকে তাকান, আপনার যে 54টা নদীতে আপনি আমার পানি ফ্লো বন্ধ করে দিয়েছেন ওই দিকে তাকান, ওইটা ডিনামার দিয়ে ওইটা ভেঙে দেন, তাহলে আমরা তিস্তা প্রকল্প শেলফ করে দেবো, সাসপেন্ড করে দেবো, চীনকেও আসতে হবে না, বেইজও করতে হবে না, কোনো ক্যামেরাও বসাইতে হবে না, আপনারা শান্তিতে থাকতে পারবেন, আমরা শান্তিতে থাকতে পারবো। এটা সম্ভব হতো যদি বিজেপি না থেকে কংগ্রেস ক্ষমতায় থাকতো, কিংবা এমনকি বিজেপির ওই যে অটল বিহারী বাজপেয়ীর মতো একজন প্রধানমন্ত্রী ভারতে থাকতো। কিন্তু বর্তমান ভারতের যে প্রধানমন্ত্রী, যা একেবারেই আরএসএস দ্বারা ডমিনেটেড, এটা কিন্তু ভারতের ইতিহাসে কখনো হয়নি। কেউ কল্পনাই করতে পারেনি যে সরাসরি আরএসএসের অখণ্ড ভারতের ধারণা একেবারে কার্যকর পররাষ্ট্র নীতির একটা রোড ম্যাপ হিসাবে এমার্জ করবে। আমরা তো এটা ভাবিনি। পাকিস্তান দেখতে পাচ্ছে যে খুবই অবাক হয়ে যে এইভাবে ইন্ডাস ওয়াটার্স ট্রিটি, একটা আন্তর্জাতিক চুক্তি গ্যারান্টিড বাই দ্য ওয়ার্ল্ড ব্যাংক, সেটা এখন ভারত ভাঙছে, মানে একেবারে অবলীলায়। কোনোভাবে আন্তর্জাতিক আইনের প্রতি ভারতের কোনো সামান্যতম শ্রদ্ধাও নাই। সে নিজে যেভাবে মনে করে একতরফাভাবে ইন্টারপ্রেট করছে। এটাই কিন্তু সবচেয়ে সর্বনাশা বাস্তবতা। আন্তর্জাতিক সম্পর্কে আন্তর্জাতিক আইনকে ডিফাই করলে, যেমন ট্রাম্প করছে রীতিমতো একেবারে কন্টিনিউয়াসলি, এতেই ইঙ্গিত দেয় যে আন্তর্জাতিক ব্যবস্থা ভেঙে পড়ছে। আন্তর্জাতিক ব্যবস্থার সবচেয়ে শক্তিশালী শক্তি হচ্ছে আন্তর্জাতিক আইন। তার এটা পরিণতি তাহলে কি দাঁড়াতে পারে? পরিণতি যা হবে দেখেন, রাষ্ট্র ব্যবস্থা যেভাবে ছিল, রাষ্ট্র ব্যবস্থায় এখন আস্তে আস্তে চির ধরছে। রাশিয়া ইউক্রেনের অংশ ক্লেম করছে, ইসরায়েল এক্সপ্যানশনের দিকে যেতে চাইলেও সে পারছে না, ইরানের কারণে থেমে যেতে বাধ্য হচ্ছে। তারপর আপনি মায়ানমারের দিকে তাকিয়ে দেখেন, এখানেও কিন্তু ভারত মায়ানমারের সাথে যে সম্পর্ক গড়ে তুলছে, সেটা আমাদের এই বাংলাদেশের অস্তিত্বের প্রতি একটা হুমকি। বা মায়ানমারের যে সামরিক জুন্তা, ওরা এখন ইচ্ছাকৃতভাবে মায়ানমারের এই রাখাইন অঞ্চলে সামরিক উদ্যোগ নিচ্ছে, যেগুলো এমনি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেন আরাকান আর্মিকে রিপ্রেস করবে, কিন্তু এটা অনেকাংশেই বাংলাদেশের দিকে একটা ওয়ার্নিং দেয়া যে আমরা কিন্তু তোমাদের পার্বত্য অঞ্চলের দিকে আমাদের চোখ রয়েছে, সেন্ট মার্টিনের দিকে চোখ রয়েছে। তাদের একসময় ম্যাপ বানিয়েছিল, সেন্ট মার্টিনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এইগুলো সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে চীনকে আমাদের মিত্র হিসাবে, সামরিক মিত্র হিসাবে গ্রহণ করার ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া। এবং এটা চিন্তা করলে চলবে না যে আমেরিকানরা ডিসপ্লিজড হবে। আমরা আনন্দিত এটা ভেবে যে মার্কিনিরা অলরেডি এটা বুঝতে পারছে যে ভারতের যে এই যে সুপার পাওয়ার অ্যাম্বিশনস আমেরিকার জন্য কতখানি ক্ষতিকর হতে পারে। এটা যদি আগামীতে ইলেকশনস হয়, ডেমোক্রেটসরাও ক্ষমতায় আসে, কিংবা ধরেন একটা কংগ্রেসের ক্যারেক্টার যদি পাল্টে যায়, তবে এই আমলাতন্ত্রের ভিতরে যখন এই আইডিয়াটা একবার মানে স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে গড়ে ওঠে যে ভারত একটা হুমকি, তখন মার্কিনিরা আর আমাদেরকে কি বলে সেরকম চাপ দেয়া থেকে বিরত থাকবে যে চীনের সাথে সম্পর্কে এগুতে পারবে না। আমাদের সবচেয়ে বড় এক্সাম্পল আর গাইড হচ্ছে এখানে পাকিস্তান কিভাবে নানা বাধা সত্ত্বেও কিন্তু চীনের সাথে আনুগত্যের সম্পর্কটা তারা এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে আজকে সরাসরি
চীন পাকিস্তানের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছে। অথচ আমরা ট্রেডিশনালি সবসময় বলে আসি যে চীন ব্যবসায় ব্যবস্থা করে, যারা ক্ষমতায় আসে তাদের সাথেই চীন কি বলে ট্রেড রিলেশনস করে, চীন কখনো অন্যের যুদ্ধে জড়িত হয় না। এটা হয়তো আগে সত্য ছিল অনেকাংশে, কিন্তু আমরা দেখেছি দেয়ার ওয়্যার এক্সেপশনস যখন চীন এগিয়ে আসছে। ভিয়েতনাম যুদ্ধে কি সহযোগিতা করে নাই আমেরিকার বিরুদ্ধে ভিয়েতনামকে? ইউক্রেনের যুদ্ধে রাশিয়া কি সহযোগিতা করছে না? এবং সরাসরি এই যে পাকিস্তানের পক্ষে তাদের বিমান, অ্যাওয়াক্স বিমান অংশগ্রহণ করলো, যার ফলে পাকিস্তান আমেরিকার ইন্ডিয়ান প্লেনস ফেলে দিয়েছে। এই মানে ক্ষত থেকে ইন্ডিয়া সহজে বের হতে পারবে না। ইন্ডিয়া, আমার ধারণা যে ইন্ডিয়া এত দুর্বল যে যদি চীন, বাংলাদেশ আর পাকিস্তান মিলে এয়ার ডিফেন্স কভার তৈরি করে, যদি এই যে অন্যান্য যে আধুনিক প্রক্রিয়াগুলো, সাইবারনেটিক্সের ধারণাকে বাংলাদেশ যদি চীনের কাছ থেকে গ্রহণ করে, সামরিক ভিত্তিতে অত্যন্ত নিবিড়ভাবে গ্রহণ করে, এবং আমেরিকার আপত্তি সত্ত্বেও যদি বাংলাদেশ সেই পথে চলে, যদিও এটা নির্ভর করে লিডারশিপের কোয়ালিটির উপরে। বাংলাদেশের লিডারশিপে তো বাংলাদেশ শুধু বিশ্বাসঘাতকের অভাব নাই, মানে বিশ্বাসঘাতকতা করার প্রবণতা এখনও চলছে। এখনও ভারতের কাছ থেকে টাকা নিয়ে অনেক বিশ্বাসঘাতক নতুন করে জন্ম নিচ্ছে। এইসব বাস্তবতা সত্ত্বেও কিন্তু আমরা চিন্তা করতে পারি যে একটা ন্যাশনালিস্ট লিডারশিপ হয়তো গড়ে উঠবে, যারা চীনকে একেবারে স্পষ্ট একটা মিত্র হিসাবে মেনে নিয়ে সেই প্রযুক্তিগত উৎকর্ষতা অর্জন করবে এবং পাকিস্তানের অ্যাডভাইস কাজে লাগাবে। পাকিস্তানের অ্যাডভাইস আমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তবতা। সেটা হয়তো পাকিস্তান নিজ স্বার্থে যেমন ব্যবহার করছে, তেমনি এখন আন্তর্জাতিক কূটনীতির একদম সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছে পাকিস্তান, এবং তাদের যে কূটনৈতিক দক্ষতা অপরিসীম গুরুত্ব বহন করে। অনেকেই জানে না যে ইন্ডিয়া পাকিস্তানকে একেবারে এমনভাবে টেইন্ট করেছে যে পাকিস্তান হচ্ছে সন্ত্রাসের জন্মদাতা। আসলে এক্স্যাক্টলি ইন্ডিয়া হচ্ছে সন্ত্রাসের জন্মদাতা। ইন্ডিয়ান বিহেভিয়ার আপনি দেখেন বাংলাদেশের প্রতি, বারবার নিজে যেই অন্যায়টা করেছে সেই অন্যায়টাই বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। কমিউনাল রাইটস দেখেন ইন্ডিয়াতে হতে যাচ্ছে একতরফা, যেখানে তারা খ্রিশ্চানদের চার্চও ভেঙে ফেলছে। এটা তো অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল আন্তর্জাতিক প্রক্রিয়ায়, এবং আমেরিকান কূটনীতিকরা তো এগুলো সব সরাসরি দেখছে। এখন তো লুকানো যায় না, সব কিছু ইউ ক্যান সি ইট অন ক্যামেরা। সো ইন্ডিয়া এখন আগামী দিনে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে পারবে না, সম্ভব না, আনলেস উই আর এ সাবমিসিভ নেশন। ইন্ডিয়া এখন নিজের একাত্মতা রক্ষা করার ব্যাপারে তাকে সংগ্রাম করতে হবে, কিন্তু কারণ আমরা থেমে থাকবো না। আমরা যেভাবে ইন্ডিয়ার কাছ থেকে গত 16 বছরের চপেটাঘাত খেয়েছি, বাংলাদেশের একটা দেশপ্রেমিকের ভিতরে রক্ত টকবক করার কথা। আমরা আমাদের অতীতের ইতিহাস জানি, আমরা ওই হিন্দুত্ববাদীদের থেকে আসি নাই। ওই যে 3000 আগের গোপাল, শশাঙ্ক, তারা একটা আলাদা জাতি, সেই দিকে যাদের আনুগত্য তারা এই বাংলাদেশে আলাদা জাতি। আর আমরা যারা বাঙালি মুসলমান, আমরা আলাদা জাতি। আমাদের উৎপত্তি বলতে গেলে ইখতিয়ার বিন বখতিয়ার খিলজির সময় থেকে, এবং তখন থেকে এই যে মুসলমান শাসন হয়েছে, সুলতানসরা শাসন করেছে, সেই দীক্ষা কেন আমরা পরিত্যাগ করব? আমাদেরকে সেটা এই তারেক জিয়ার যদি সরকার টিকে থাকতে হয় ফিরে আনতে। সুলতান শামসুদ্দিন আজম ইলিয়াস শাহ, তিনি বাংলা ভাষাকে কি গুরুত্ব দিয়েছে সেটা কলকাতার হিন্দুরা মুছে ফেলছে। তাদের ভাষায়, তাদের পড়াশোনায় সব কিছু হিন্দুত্ববাদী ধারা চলে এসছে। আমাদের নবাব সলিমুল্লাহকে হত্যা করা হয়েছে কলকাতায়, কয়জন জানে? নবাব সলিমুল্লাহকে হত্যা করা হচ্ছে। এই মানুষটি নিজের জীবন দিয়েছে। 1905 সালে এই মুসলিম লীগ সৃষ্টি করেছে, অল ইন্ডিয়া মুসলিম লীগ। আমার অবাক লাগে যে 1915 সালের পরে এত দীর্ঘ সময় কোনো মুসলমান শক্তিশালী গ্রুপ দাবি করেনি যে এটার রহস্য আবিষ্কার করা হোক। কীভাবে নওয়াব সলিমুল্লাহ যদি বেঁচে থাকতো তাহলে হয়তো আমরা এই পূর্ব দিকের নর্থ ইস্ট ইন্ডিয়া হারাতাম না।
তাহলে হয়তো আমাদের যে প্রক্রিয়া থাকতো, উনি হয়তো ওই আমাদের স্বাধীনতা দেখে যেতে পারতেন, নওয়াব সলিমুল্লাহ, অন্যরা যেভাবে দেখে ফেলছে। তেমনি সেই চিন্তায় আমাদেরকে এখন নতুন করে আমাদের জাতীয়তাবাদী চেতনা গড়ে তুলতে হবে, এবং সেইভাবেই আমরা আমাদের চোখের সামনেই আর ইনশাল্লাহ দেখতে পাবো যে ভারত যেভাবে অন্যায়ভাবে সৃষ্টি হয়েছে, ওই মাউন্ট ব্যাটেনের বেগম সাহেবের চরিত্রহীনতা আর নেহেরুর যে পারভার্সন, যার কারণে তারা এইভাবে আমাদেরকে ডিনাই করেছে, মত ইটেন পাকিস্তান যেটাকে বলা হয়, আমরা পেয়েছি। সেই বাস্তবতা পরিবর্তন হবে, একটা না একটা সময় পরিবর্তন হবে। কারণ ভারত একটা আর্টিফিশিয়াল এন্টিটি, যতই বলুক আমরা শক্তিশালী, যুদ্ধ করার মতো সাহস ওদের নাই। আমরা তো আসলে কেউই এই চুক্তির বহুদিন চলবে অথবা আমেরিকা এটা টিকায় রাখবে অথবা ট্রাম্প এটা মান্য করবে এমনটা আশা আসলে দুনিয়াতে কেউই করে নাই। চুক্তিতে সবাই খুশি হয়েছে, কিন্তু পার্টিকুলারলি ইসরায়েল এবং ইন্ডিয়া এই উস্কানিটা দেওয়া বন্ধ করে নেই। কারণ হচ্ছে যে আপনার নেতানিয়াহু জানে যে তাকে আসলে জেলে যেতে হবে, এবং সে কন্টিনিউয়াসলি বিভিন্ন জায়গাতে পুশ করতেছে। সে দেখবেন যে প্যারালালি আবার লেবাননের সাথে একটা চুক্তি করেছে ইসরায়েল, চুক্তি করে সেখানে বলেছে যে নন স্টেট এন্টিটিগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। এর মানে তারা কারা? তারা হচ্ছে হিজবুল্লাহ, যারা ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন প্রতিরোধ গড়ে তুলতেছে। এর মানে হচ্ছে যে ইরানিয়ান প্রক্সি বলা হচ্ছে, তাদেরকে এখান থেকে নির্মূল করতে হবে, এবং কন্টিনিউ সেখানে বোম্বিং করছে। তো সেই জায়গাতে চুক্তি তো টেকনিক্যালি ইসরায়েল এবং ইসরায়েলের প্রক্সিগুলো চেষ্টা করতেছে ভেঙে ফেলার জন্য, এবং সেটা অলরেডি চলছে। অতএব এখানে আমি খুব বেশি আশ্চর্য হইনি। এবার যেটা হচ্ছে যে প্রতিদিন যেটা ঘটতেছে তার মধ্য দিয়ে আমেরিকা তার দুর্বলতা এক্সপোজ হচ্ছে। কালকেও কিন্তু আমেরিকার একটা চপার ড্রোন দিয়ে ফেলে দেওয়া হয়েছে, এবং আপনি দেখেছেন যে অয়েল ট্যাঙ্কার যেটা ছিল প্রো আমেরিকান কান্ট্রিগুলো যারা ওখান থেকে তেল গ্যাস নিয়ে আসছিল, তাদের অনেকগুলোতে ইরান বোম্বিং করেছে, ব্লক করে দিয়েছে। এবং কুয়েত এবং বাহরাইনের প্রায় 85টা ভেন্যুতে ইরান বোম্বিং করেছে। অতএব একটা বিষয় খুব পরিষ্কার যে চুক্তিতে যেগুলো অ্যাগ্রি করেছে, যদি আমেরিকা সেগুলো না মানে, ইরানের স্পিকার তো অলরেডি বলে দিয়েছে যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি, এবং তারা সেটা কন্টিনিউ চালিয়ে যাবে। এবং ইরান কনফিডেন্স লেভেলে এখন ভেরি হাই। ইমাম খামেনির জানাজাকে কেন্দ্র করে সারা দুনিয়ার হেড অফ স্টেটরা যেভাবে গেছেন ওখানে, তাদেরকে শোকেস করেছেন, এক সপ্তাহব্যাপী ফিউনারাল স্টেট লেভেলে সার্ভ করেছে। তো সব কিছু মিলিয়ে মানে ইরান ইজ ইন দ্য আপার হ্যান্ড নাও। সো ট্রাম্প যেটা করছে সিম্পলি, কেউ বলছে এটা দিয়ে আসলে ব্যবসা করছে, মধ্যপ্রাচ্যগুলোকে ভয় দেখায় প্রচুর ইনভেস্টমেন্ট নিতেছে। কুয়েত, কাতার, সৌদি আরব ট্রিলিয়নস অফ ডলার ইনভেস্ট করবে বলে অলরেডি ওয়াদা দিয়েছে। $15 ট্রিলিয়ন আপনার ইনভেস্টমেন্টের ওয়াদা আসছে, কিন্তু উল্টাটাও আসছে। গত 4 মাসে আমেরিকার ইকোনমিক লসের কথা বলা হচ্ছে প্রায় $400 বিলিয়ন। তার ভিতরে যুদ্ধের ক্ষতি আছে, বিজনেসের ক্ষতি আছে। এই যে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট যেগুলো হয়েছে, অনেকেই এখন আমেরিকার সাথে কেনাবেচা বন্ধ করে দিয়েছে। কারণ আমি গরিব দেশ, তোমার কাছ থেকে কিনলে যদি আমার বেশি খরচ হয়, আমি তোমার কাছে কিনবো না ভাই, বেচবো না তোমার কাছ থেকে, আমি অন্য জায়গা থেকে কিনবো, অন্য জায়গায় বেচবো। আমি অর্থনীতির ডাইভার্সিফিকেশন করব। আবার ইকুয়ালি যেটা হচ্ছে যে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট ধসে যাওয়ার কারণে যেটা হচ্ছে আমেরিকার ডোমেস্টিক ইকোনমি সাফার করতেছে, তার লেবার মার্কেট সাফার করছে। তো সব কিছু মিলায় হচ্ছে যে আমেরিকার অর্থনীতির অবস্থা কিন্তু ভালো না। তো এই বাস্তবতাটা যদি ট্রাম্প কন্টিনিউ করে, তাহলে তাকে সাফার করা কন্টিনিউ করতে হবে। আমি ইরান অথবা গ্লোবাল সাউথকে যদি ধরি, তার আসলে হারানোর এখানে কিছু দেখছি না। স্যারের কাছে আসলে স্যার কীভাবে দেখছেন, মানে যুদ্ধ কি মানে একেবারে ফুল স্কেলে শুরু হবে নাকি এই রকমভাবেই চলতে থাকবে? না, আমার মনে হয় না। এটা হচ্ছে যখন বড় একটা আগুন লাগে, সেটা নিপতে নিপতে সময় লাগে, আবার কিছু কিছু ক্ষেত্রে আগুনটা জ্বলতে থাকে বেশি সময়, সেরকমই অবস্থা এখন। এটা হচ্ছে জাস্ট মানে শেষে ওয়ার অফ নার্ভস এটাকে বলতে হয়, যে ইরান কতখানি প্রস্তুত আসলে, যে যদি আমেরিকা কোনো দুরভিসন্ধি থাকে ট্রাম্পের, তাহলে ইরানের রেসপন্স কি হবে? অবভিয়াসলি আমেরিকা যখন একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের থেকে বিচ্যুতি দেখাচ্ছে, ইরান কিন্তু পাল্টা আঘাত করবেই। তবে আলটিমেটলি এটা আবার
শুরু হওয়ার মতো বিশ্ব অর্থনীতির টলারেন্স লেভেল অ্যালাউ করবে না, বিকজ আলটিমেটলি আপনাকে দেখতে হবে যে আমেরিকার পক্ষেও নেটো মেম্বার্সরা কতখানি পারমিসিভ হবে। এটা নেটো মেম্বার্সরা একেবারেই এর বিপক্ষে। নেটোকে তো তিনি এক হাত নিয়েছেন গত পরশুই। এগুলো আমরা পাবলিকলি দেখি, যে এগুলো প্রদর্শন করে একটা দুর্বল ট্রাম্প এখন হাত ছুঁড়ে ছুঁড়ে দেখাচ্ছে যে সে এখনও শক্তিশালী। আসলে ট্রাম্পের সাথে যারা যে টিম রয়েছে বিউরোক্রেটসদের সর্বোচ্চ পর্যায়ে, তারা এখন ব্যস্ত হওয়া শুরু হয়ে গিয়েছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন শেষ, তারা চাকরি খুঁজছে রীতিমতো, দেয়ার সেন্ডিং দেয়ার সিভিজ এবং খুঁজছে কে কোথায় যাবে। এরকমই হয় প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেশনের সেকেন্ড টার্মে। 1 বছর 1.5 বছর আগে থেকেই কিন্তু সবাই ডাইভার্টেড হয়ে যায়। কাজেই নোবডি ইজ মেন্টালি রেডি টু পিক আপ দ্য ওয়ার ফেনোমেনা। আর পেন্টাগনে এখন অনেকেই গলা কাটা যাবে নেক্সট অ্যাডমিনিস্ট্রেশনে। সবাই আমাদের এখানে যেমন আছে না, আর্মি ভিতরে জেনারেলদের সাহেবদের মধ্যে কিছু কিছু লোক তারা প্রমাণিত করতে চায় যে হাসিনার সময় আমরা, যিনি কদমবুচি করেছিলেন হাসিনাকে প্রথম, তিনি এখনও এনডিসিতে যে লেকচার দিয়ে আসছে সেই দিন, কী বলে, থিওরিজ অ্যান্ড রিয়ালিটি অফ জিও পলিটিক্স। ইমাজিন যে কতখানি তারা দেখাতে চায় যে আমরা লয়ালটি। সেখানে আমেরিকাতেও জেনারেলসরা কিন্তু সবাই সচেতন হয়ে যাবে, মানসিকভাবে আবার যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো ট্রাম্পের ওই ডিসপ্লের সাথে কাজ করবে না। সুতরাং এই প্রক্রিয়াটা যে চলছে, ট্রাম্প দেখতে পাবে যে হি ইজ বিং আইসোলেটেড। কংগ্রেসও ইজ নট রেডি টু পুট ফোর্থ হিজ হিউজ বিল ফর ওয়ার। হ্যাঁ, সুতরাং আমি বলতে পারি, আমার যা শিক্ষা রয়েছে, আমি যতটুকু বলতে পারি যে যুদ্ধ শেষ হওয়া অনিবার্য। কিন্তু এর পরবর্তীতে আমরা যদি বলি যে পারস্য উপসাগরে পুরো নিয়ন্ত্রণ তো সে লুজ করেছে, সেক্ষেত্রে ইরান এখন পাওয়ারে আপার হ্যান্ডে আছে, সেক্ষেত্রে ওই অঞ্চলের ভূ রাজনৈতিক অবস্থা থেকে পুরোটাই তার নিয়ন্ত্রণেই থাকবে বলে আপনার মনে হয়? না, তার নিয়ন্ত্রণে থাকবে না, একটা সমীকরণ আসবে। এখন দেখেন, ইরান কিন্তু ভূ রাজনৈতিক ক্ষেত্রে নির্ভরশীল হয়ে গিয়েছে ইরানের উপরে। ইরানের ভিতর দিয়ে তার বিশাল অ্যামাউন্ট অফ তেল, সৌদি আরবের তেল চীনে যাচ্ছে, সেন্ট্রাল এশিয়া পার হয়ে, এবং এটা খুব কম সময়ে যাচ্ছে, ব্যয়ও অনেক কম। এই যে চীনের এইসব উদ্ভব করার প্রবণতা, এটা সৌদি আরবকে এফেক্ট করবে, অন্যান্য দেশকে। দেখেন ইউএই কিভাবে ইরানের কাছে ক্ষমা চেয়েছে, বলে যা টাকা চাও সব দিব, তোমরা আমাদেরকে কিছু ক্ষতি করো না। আমার মনে হয় একটা ইকুইলিব্রিয়াম দাঁড়াবে। আমেরিকা ফুললি উইথড্র করবে না, কারণ এখনও সেখানে কাতারে তার সেন্টকম হেডকোয়ার্টার্স রয়েছে। ইসরায়েলকে এখন একটা ইলেকশনের কারণে নেতানিয়াহু কিছুদিন হয়তো দেখাবে, কিন্তু আমার মনে হয় নেতানিয়াহুর শেষ চলে এসছে। আমার মনে হয় আলটিমেটলি ইসরায়েলের ওই পক্ষটা যারা যুদ্ধ পরিহার করতে চায়, তারাই হয়তো আগামী ইলেকশনে জিতবে। আমার মনে হয় না যে স্যার এখানে এই মুহূর্তে কি গাজার যে ক্রাইসিসটা বহু কাল ধরে, সেটি কি শেষ করার জন্য কোনো উদ্যোগ কি নেবে? আসলে সেই উদ্যোগ নিতে হলে ইজিপ্টকে সামনে, এখন আপনাদের বা আমরা দেখছি মানে উপযুক্ত সময়ে বলা যায় যেটি, এটার কি রয়েছে ইজিপ্টের হাতে, কাতারের হাতে। ইজিপ্ট ইজ দ্য কি প্লেয়ার। এখন প্রেসিডেন্ট সিসি একটু বোঝা উচিত যে তার টিমকে যে জোর করে হারানো হলো, ওয়ার্ল্ড কাপ সকার কিন্তু একটা রোল প্লে করে। এবং আমার তো ধারণা ছিল যে সিসি উইল পিক আপ দ্য ফোল, টেল ট্রাম্প যে লুক, ইউ গেট দ্য ম্যাচ রিপ্লেড or I am going to quit as your ally। এরকম কিছু যদি ফোন করে বলে, আমি অবাক হতাম না। তবে আসল কথা হচ্ছে যে এটা অনেকাংশেই নির্ভর করছে ইজিপ্টের হাতে, আর এইদিকে এই যে কাতার, তারপর টার্কি, এদের হাতে। আমার মনে হয় ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা আরও কাছাকাছি চলে আসছে। স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু ইয়াঙ্গার জেনারেশন অত্যন্ত সজাগ, তারা ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে চলে আসছে। সারা বিশ্বব্যাপী ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে আমরা নাটকীয় কিছু ঘটে যাবে আগামী বছরের মধ্যে। এই বছরেই আমার মনে হয় আমাদের জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট যিনি হচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি, তিনি একটা নাটকীয় কিছু করে বসলেও আমি অবাক হব না। আরব বিশ্বের জনগণ তো এই পক্ষে অলরেডি আছে। আপনি দেখেন আর্জেন্টিনা এবং মরক্কোর মিশরের ম্যাচে আপনার মিশরের যিনি কোচ ছিলেন তিনি তো ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন, ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন, এবং এটা সারা দুনিয়াতে যথেষ্ট অ্যাকসেপ্টেবল হয়েছে।
অতএব এটা সমস্যাটা আপনার জনগণের না, আরব বিশ্বের শাসক গোষ্ঠী যারা হচ্ছে প্রচণ্ড রকমভাবে ইউরোপ আমেরিকার কাছে আপনার স্লেভ হয়ে গেছে, দাসত্বের সেই জায়গায় জায়গাটা চলে তারা গেছে। বের হতে পারবে কি আসলে? এই যে দাসত্বটা ভাঙছে আস্তে আস্তে করে, এই যে তাদেরকে যে ইরান যে শিক্ষাটা দিল, এবং এই যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং গ্রেটার ইসরায়েলের প্রকল্পটা ইতিমধ্যে ভেস্তে চলে গেছে, যে ইসরায়েলের এক্সপানশন প্রকল্পটা নাই। ঠিক একইভাবে যে প্রকল্পর কপি করে ভারত মনে করছে সে একটা অখণ্ড ভারতের একটা কল্পিত রাষ্ট্র বানাবে, একই প্রকল্প কিন্তু ভারত মহাসাগরে ডুবে গেছে। অতএব এটা একটা হিস্টোরিক্যাল সময়। আমি মনে করি যে ইসরায়েল ইজ সেই মানে প্রায়া স্টেট, এটা কোনো অর্গানিক ফর্ম নাই এটার। অতএব এটা বেঁচে থাকার কোনো যৌক্তিক কারণ নাই। যার নিজস্ব জনগোষ্ঠী নাই, যার নিজস্ব আরব মানে টেন্ডেন্সি নাই ওই রাষ্ট্র কাঠামো, ওই রাষ্ট্র চেতনার পক্ষে, আপনি সারা পৃথিবী থেকে কতগুলো ভাড়াটিয়া আনলেন, আইনে এক জায়গায় গ্যাদার করে বললেন এরা আমার দেশের নাগরিক। মানে এইভাবে তো রাষ্ট্র হয় না। রাষ্ট্র তো একটা লড়াইয়ের মধ্য দিয়ে তৈরি হতে হয়। যারা ওই মাটির মানুষ, ওই জনগণ যারা লড়াই করে একটা রাষ্ট্র বানায়। ইসরায়েল আসলে কিন্তু সেরকম কোনো রাষ্ট্র না। এই কলোনিয়াল স্টেটের জায়গা থেকে ইসরায়েল একটা ফেইল্ড স্টেট, এবং এটা আমি আগামী 50 ইয়ার্সের ভিতরে এই রাষ্ট্র দেখি না আর কি। এটা জাস্ট ম্যাটার অফ টাইম। এটা একটা সময় আসবে যে ইউরোপ আমেরিকাকে আপনার এই পুরো 6-7 মিলিয়ন ইসরায়েলিসদেরকে আপনার রিফিউজি আকারে নিয়ে যেতে হবে আমেরিকাতে। বড় বড় স্টেট আছে, যে কোনো একটা স্টেট খালি করে দেবে, বিশাল জায়গা খালি পড়ে আছে আমেরিকাতে। সো ফিলিস্তিনি রাষ্ট্র একটা অনিবার্য জায়গা। দেখেন, ভারতের উদ্বেগ তো নতুন কিছু না। বাংলাদেশ প্রতিটা স্টেপ নিলেই সেই ইউনূস সরকারের সময় থেকে যে কোনোভাবেই বাংলাদেশ যদি কোনো অল্টারনেট স্বাধীনতা দেখাতে যায় ফরেন পলিসিতে, অমনিতেই ভারত উদ্বেগের কথা বলে। মানে আমরা নড়াচড়া করলেই ভারতের উদ্বেগ সৃষ্টি হয়। সুতরাং এটাকে ইগনোর করাটাই শ্রেয়। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রথম থেকেই টাচ করতে চাই, যেহেতু সেটা দিয়ে শুরু করলেই বোধহয় ভালো হয়। ধরেন এবার চীন সফরে আমার কাছে যেটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে, তিস্তা তো ছিলই, তিস্তা অবশ্যই শীর্ষে রয়েছে, কিন্তু নতুন যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এই যে করিডোরের ধারণাটা, যেটা স্বয়ং চীনের প্রেসিডেন্টের মুখ থেকে এসছে। যেহেতু এটা চীনের প্রেসিডেন্টের মুখ থেকেই এসছে এবং তার আগের ঘটনাবলিতে এই বিষয়টা উত্থাপিত হয়নি, সুতরাং চীনের প্রেসিডেন্ট এই যে প্রপোজালটা দিয়েছে যে সরাসরি চায়না থেকে একদম ঢাকার চট্টগ্রাম পর্যন্ত যে করিডোর হবে, করিডোর শব্দটা আসলে ঠিক না, যে রাস্তা তৈরি হবে আসলে মায়ানমারের থ্রুতে একটা ট্রানজিট, তারপর সরাসরি রেল রোড হতে পারে বা সরাসরি গাড়ি চালাবার রাস্তাও হতে পারে সেটা। আর করিডোর বললে অনেকটা মনে হয় একটা ষড়যন্ত্র তত্ত্ব। ভারতীয়রা খুব পছন্দ করে এই শব্দটা ব্যবহার করতে। তবে আমার ধারণা যে এই যে চীনের প্রেসিডেন্টের মুখ থেকে এটা বের হয়েছে, প্রথম কথা হচ্ছে যা কিনা ভারতীয় সংবাদ মাধ্যম অলরেডি শুরু করে দিয়েছে বলা, অলমোস্ট প্রায় নিশ্চিতভাবে এক মহিলা আজকে শুনলাম একটা পডকাস্টে বলছে যে বাংলাদেশ তো অবশ্যই এই প্রস্তাব গ্রহণ করবে না, কেননা বাংলাদেশ বলবে যে যতদিন না মায়ানমারে গৃহযুদ্ধ শেষ হয় ততদিন এই প্রস্তাব মানা সম্ভব না। এই যে এই কথাটা বলল, এটা ভারতীয় সংবাদ মাধ্যমের একটা মানে অলরেডি প্রিপেয়ার্ড অ্যাপ্রোচ, যা কিনা এখানে কিছু কিছু মানুষ ব্যবহার করবে। আমি শঙ্কিত হয়ে যাচ্ছি যে সত্যি সত্যি যদি বাংলাদেশের কেউ বা আমলাতন্ত্রের কোনো প্রতিনিধি বা সংসদে বসা কোনো বিএনপির কেউ হঠাৎ চিন্তা করে যে এই সিভিল ওয়ার, গৃহযুদ্ধে কিভাবে এটা সম্ভব, সিভিল ওয়ার তো শেষ, এই ধরনের অবস্থান যদি নেয় তাহলে কিন্তু একেবারে মানে মেরে ফেলবে এই পুরো আইডিয়াটাকে। অন্যভাবে আমি বলবো যে এই প্রস্তাবটা যেহেতু চীনের প্রেসিডেন্ট স্বয়ং নিজে দিয়েছে, তিনি নিশ্চিত করবেন এবং চীন সরকার নিশ্চিত করবে যে এই যে মায়ানমারের দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসবে সেই পথ নিশ্চিত থাকবে। কেননা আমরাও জানি ভূ রাজনীতির ছাত্র হিসাবে যে আরাকান পর্বতমালার পশ্চিম দিকটায় যেখানে এই আমাদের আরাকান আর চীন রাজ্য রয়েছে, এই জায়গাটা সংকট রয়েছে, কিন্তু এখানে তো
পদচারণা হয়। চীনের বিশাল পাইপলাইন রয়েছে, চীনের একটা সামরিক উপস্থিতি যে থাকছে না তাও বলা যায় না। চীনের বিরুদ্ধে কোনো অবস্থান নেবে এটা অকল্পনীয়। আবার যদি পূর্ব মায়ানমারে দেখেন, আরাকান পর্বতমালার ওই পাশটায় মূলত শান, ক্যারেন, কাচিনরাই নিয়ন্ত্রণ করে। এরা সবই কিন্তু চীনা গোত্রভূত এবং এরা ক্ষণে ক্ষণে চীনে যায়, চীনে আশ্রয় নেয়। মায়ানমার বাহিনীর হাত থেকে বাঁচার জন্য তারা চীনের সাথে সংযোগ স্থাপন করে। এরা কখনো ওই আরাকান পর্বতমালার পূর্বে এরা কখনো বাধা সৃষ্টি করবে না। আর তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে চায়নার কুনমিং থেকে মন্দালয় পর্যন্ত অলরেডি রয়েছে, সড়ক ব্যবস্থা রয়েছে। ভারতের থাইল্যান্ডের দিকে যায় ভারতীয়রা, মায়ানমারের ভিতর দিয়েই যায়, থাইল্যান্ডে প্রবেশ করে। সেখানেও তো আমার কথা হচ্ছে এই যে যারা এখানে যদি কেউ বলে বা আর্গিউ করে, এটা এত স্থূল আর্গুমেন্ট হবে যে সিভিল ওয়ার শেষ হবে। সিভিল ওয়ার কখনো শেষ হবে না মায়ানমারে। এটা ওদের গোত্রগত বাস্তবতা, এটা ওদের সেন্টারের কন্ট্রোলের বিপক্ষে বিভিন্ন গোত্রের একটা কর্তৃত্ব স্থাপন করার অর্থনৈতিক স্বার্থ জড়িত রয়েছে। এভাবেই এই মায়ানমার রাষ্ট্র চলে এসছে, মায়ানমারের ধারণা চলে এসছে, ভবিষ্যতে এভাবেই চলতে থাকবে। আমরা যতই মনে করি না কেন যে ভেঙে যাবে বা যুদ্ধ শেষ হবে, তার কোনোটাই হওয়ার সম্ভাবনা আমি দেখি না। আর তাছাড়া এরকম এক্সাম্পল আফ্রিকাতে রয়েছে। আফ্রিকাতে চীন যে রেলওয়ে করেছে, সেই রেলওয়ে বিভিন্ন দেশের হার্টের উপর দিয়ে চলে গিয়েছে এবং সেখানে যে গোত্রগত দ্বন্দ্ব সেই রাষ্ট্র তৈরি করার সময় থেকে চলে আসছে। কারণ জিওমেট্রিক বাউন্ডারিজ যাকে বলি, স্ট্রেট লাইন টেনে দিয়ে বাউন্ডারি তৈরি করা হয়েছে এবং সেখানে তো গোত্রগত দ্বন্দ্ব কত রকমভাবে চলে এসছে। সেখানে চাইল্ড সোলজার্স ইন্ট্রোডিউস হয়েছে। সেই গোত্রগত দ্বন্দ্বের কারণে চীনের রেলওয়েজ তো থেমে থাকে নাই। আজকে বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে আফ্রিকান দেশগুলোর জীবনযাত্রায়, জাস্ট বিকজ অফ দিস কানেক্টিভিটি। সুতরাং অবশ্যই আশা করা যায়, আমি মনে করি যে আমাদের সরকারের উচিত ছিল, যখন চীনের প্রেসিডেন্ট প্রস্তাব দিল, সাথে সাথে আমাদের প্রধানমন্ত্রীর উচিত ছিল গভীর আস্থার সাথে চীনের এই প্রস্তাবকে তাৎক্ষণিকভাবে অ্যাকসেপ্ট করে নেওয়া। যে উই আর অনার্ড, উই আর প্রিভিলেজড মিস্টার প্রেসিডেন্ট দ্যাট ইউ হ্যাভ অফার্ড দিস প্রপোজাল। আমরা জানি যে যখন এই যে মায়ানমারের রোহিঙ্গা সমস্যা শুরু করা হয়, তখন আমরা অনেকেই সিনিয়র কূটনীতিক যারা ছিল, যারা এখন রিটায়ার করে গেছে, তাদের সাথে কথায় কথায় বলতাম যে ভাই তোমরা মিলিটারি স্টেপস নাও না কেন? রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হলে আমাদের অবশ্যই সামরিক পদক্ষেপ নিতে হবে। তখন এদের খুব স্ট্রং অবস্থান ছিল, ফরেন মিনিস্ট্রিরই খুব স্ট্রং অবস্থান এই ছিল যে আমরা এই রোহিঙ্গা ইস্যুটা একটা আন্তর্জাতিক বিষয়, সেটা জাতিসংঘ দেখবে, মার্কিন যুক্তরাষ্ট্র দেখবে। আমরা কেন এর পেছনে আমাদের সম্পর্ক মায়ানমারের সামরিক বাহিনীর সাথে ক্ষতিগ্রস্ত করব? আমাদেরকে ভবিষ্যতে মায়ানমার হয়ে চীনে যাওয়ার রাস্তা তৈরি করতে হবে, সেটা চীনকে রাজি করাতে হবে। সেটাই হচ্ছে আমাদের একটা বড় কৌশলগত উদ্দেশ্য। এক্স্যাক্টলি এই পজিশন ছিল ফরেন মিনিস্ট্রির। কাজেই আজকে এটা নিশ্চিতভাবে বলতে পারি যে এই যে প্রস্তাব দিয়েছে চীনের প্রেসিডেন্ট, এটা অনতি বিলম্বে আমাদের চীনকে জানিয়ে দেওয়া উচিত। এবং এটা নিয়ে যারা বাধা সৃষ্টি করবে, যারা বলবে সিভিল ওয়ার হচ্ছে, আমরা কেন ঝুঁকিতে যাব, চীন অনেক বেশি লাভবান হবে, আমরা কেন মার্কিনীদের অনাস্থায় যাব, এগুলো এত অসংলগ্ন যুক্তি যেগুলো তাচ্ছিল্য ছাড়া আর কোনো কিছুই করা উচিত না। মার্কিন যুক্তরাষ্ট্র আসলে চাইবে, তাদের অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হচ্ছে, তারা দেখতে চাইবে চীনের সাথে আমাদের যোগাযোগ ঘটে উঠুক। আপনি দেখেন এখানে যে মার্কিন রাষ্ট্রদূত ঘুরে বেড়াচ্ছে সারা শহর আনন্দে, কত রকমভাবে আমাদের এখানকার খাবার টেস্ট করছে। সেদিন দেখলাম যে তিনি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় যে সেখানকার ল্যাঙ্গুয়েজ, কালচার, এসব নিয়ে কথাবার্তা বলছে। এগুলো ডিসপ্লে করছে কেন? ডিসপ্লে করছে এই জন্য যে মার্কিনিরা খুব খুশি হচ্ছে যে ভারতের গালে একটা চপেটাঘাত পড়ুক। এখন আপনি যেই কথাটা বললেন যে আরও অন্যান্য তিস্তার ব্যাপারটাও আমি বলি
যে আমি একটু বেশি সময় না, নিয়ে নিচ্ছি। সমস্যা নেই, স্যার। তারপরেও এটা সত্যি কথা যে তিস্তার প্রশ্নে অবশ্যই এখন জিওপলিটিক্স সবচেয়ে বড় প্রাধান্য পাওয়া উচিত, পাচ্ছেও। তিস্তার ভিতর দিয়ে এখন ভারত এত প্রোপাগান্ডা করছে, তাদের ভাষ্যকাররা একেবারে মুখের ভাষাকে রসে পরিণত করছে, যে আমাদের ভিতর দিয়ে, আমাদের নদীর ভিতর দিয়ে কিভাবে বাংলাদেশ তিস্তা প্রজেক্ট চাই চীনকে দেয়, আমরা দেখে নেব। এদের একটু বোঝা উচিত যে তিস্তা অরিজিনেট করে সিকিমের বাউন্ডারি ঠিক খুব কাছেই হচ্ছে চীনের বাউন্ডারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্রহ্মপুত্র অরিজিনেট করে তিব্বতে, এবং চায়না অলরেডি ভিক্টর গাও, চায়নার সবচেয়ে প্রভাবশালী যে স্কলার, যিনি চীনের একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিভাগীয় প্রধান এবং প্রায় ইন্টারপ্রেট করেন, ঠিক তেহরানে যেমন এক ভদ্রলোক রয়েছে তেহরান ইউনিভার্সিটিতে, ঠিক ভিক্টর গাও ক্লিয়ারলি বলে দিয়েছে যে ইন্ডিয়া ইজ নট এক্স্যাক্টলি অ্যান আপার রাইপেরিয়ান রিভার। ইন্ডিয়া রিয়েলি, চীনকে বলা যায় আপার রাইপেরিয়ান, কেননা ব্রহ্মপুত্রের বেলায় চীন এতই শক্তিশালী যে চীনের পানির গর্জের 3 গর্জেস ড্যামের কারণে ভারতের টিপাইমুখ ড্যাম উড়ে গেছে। আমরা এত অ্যাপিল করতাম, তখন তারা শুনে নাই, এখন বাধ্য হয়ে শুনছে। এটা কিন্তু এখন ক্লিয়ারলি ভারতীয়রাও বলছে যে ব্রহ্মপুত্র কতখানি ক্ষতি করতে পারে, সেটা আমাদের ভেবে দেখার বিষয় ব্রহ্মপুত্র। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে যদি 7 সিস্টার্সে পানি ফ্লো চীন কখনো বন্ধ করে, যে এই পাকিস্তান এখন চীনের দিকে ঝুঁকছে এই বিষয়ে, যে চীন যেন এই সিন্ধু নদীর স্বাভাবিক ফ্লো ইনশিওর করার জন্য ওই ব্রহ্মপুত্র নদীতে 7 সিস্টার্সের ব্যাপারে এই ভারতকে চাপ দেয়। এখন আমরা তো তিস্তার দায়িত্ব চীনকে পুরোপুরি দেওয়া উচিত। এমন খবর কেন পড়ি যে খুব শিগগিরই তিস্তার কাজ শুরু হবে, খুব শিগগিরই সেখানে নানা রকমের কাজ হবে? আমরা এই খবর দেখতে চাই যে চীন তিস্তা পারে স্থাপনা গড়ে তুলছে, ঠিক পদ্মা সেতুর বেলায় যেমন তারা একেবারে মেটেরিয়াল স্থাপনা গড়ে তুলবে। আমরা দেখতে চাই শত শত চীনা টেকনিশিয়ানসরা আসা শুরু করেছে। আমরা দেখতে চাই প্লেন লোডস অফ চাইনিজ ইকুইপমেন্ট, এগুলো ভিজিবল হওয়া উচিত, যে যাতে ভারত বোঝে যে কত বড়ভাবে আমরা চীনকে ইনভলভ করছি এবং প্রয়োজনে নিরাপত্তা ব্যবস্থাকে সংহত করার জন্য। কিন্তু আমাদের নীতি হচ্ছে সব কিছু যেন আমরা নিজেরা করছি, চীনকে আমরা একটা বিশেষ দায়িত্ব দিব। এই অ্যাপ্রোচ রং, এই অ্যাপ্রোচ মানুষ চায় না। এবং আমরা বলতে চাই, আমরা দেখতে চাই যে আমাদের এই প্রধানমন্ত্রী যেন ওই ট্রোজান হর্স যারা, তাদেরকে যথাযথ এই ব্যাকগ্রাউন্ডে ঠেলে দেয়। এবং সেটাই হচ্ছে একটা বড় প্রশ্ন, যে প্রধানমন্ত্রী কি চীনকে অবিলম্বে জানাবে আপনারা তিস্তা প্রজেক্টের পূর্ণ দায়িত্ব নিয়ে নিন এবং পূর্ণতার সাথে সেখানে সমস্ত প্রক্রিয়া বসিয়ে দিন। সুতরাং এই যে আমি বললাম যে তিস্তার ব্যাপারটা চীনকে সম্পূর্ণভাবে দিলে যেটা হবে যে আমরা তিস্তার পানির আন্তর্জাতিক আইন অনুযায়ী ফ্লো দেখার ব্যাপারে ভারতকে বাধ্য করতে পারবে চীন, একমাত্র চীনই পারবে। সুতরাং ওয়ার্ল্ড ব্যাংক আর ওই যে অন্য দেশ জাপান এদের ইনভলভ করার ব্যাপারে আমার মনে হয় ভুলে দেওয়া উচিত। চীনকে সর্বাত্মকভাবেই দায়িত্ব দেওয়া উচিত। সেদিক থেকে আমরা কখনো লুজার হব না। হোপফুলি আমাদের সাথে পাকিস্তান থাকবে, পাকিস্তানেরকেও সেখানে এই তিস্তা পার না, ওই উত্তরবঙ্গে অবশ্যই ইনভলভ করা অপরিহার্য। চীনকে আমন্ত্রণ জানাতে হবে লালমনিরহাটে বেস ফ্যাসিলিটি করুক তারা, যাতে যতদিন না চীন থেকে আমরা এই বিমান পাই, চীনের বিমান বাহিনীর একটা অংশ আমাদের লালমনিরহাট প্রোটেক্ট করবে। কেননা ভারতীয়রা খুবই উগ্র হয়ে যাচ্ছে এবং তারা ওয়ার্নিং দিয়েছে যে চীনকে যদি ইনভলভ করে বাংলাদেশ, তাহলে কিন্তু ভারত তার সামরিক বাহিনী, এটা একটা টার্ম ইউক্রেনাইজেশন, লেটেস্ট। আমাকে একজন ফরেন সেক্রেটারি রিটায়ার্ড, তিনি এই সামরিক বাহিনীর সদস্য ছিলেন, তিনি আমাকে খুব স্ট্রংলি এই মেসেজটা পাঠিয়েছেন যে ইউক্রেনাইজেশন পলিসি, এটা এখন
ভারতের গভীর একটা কি বলে চিন্তার ব্যাপার, এবং বাংলাদেশের চারপাশে তারা এমন এমন অবস্থান নিচ্ছে যে এই যে মন্দির রামের মূর্তি করা, তারা ইচ্ছা করে চাচ্ছে প্রভোক হই আমরা, এবং যাতে তারা সামরিক শক্তি ব্যবহার করে। এটা যে কত বড় একটা মানে দুরাশা, দুরভিসন্ধি, এই বাস্তবতাটা এখন সম্ভব হতে পারে যদি আমরা সরাসরি চীন আর পাকিস্তানকে একটা ডিসপ্লে করার পরিস্থিতিতে নিয়ে আসি।